রুম থেকে বের হতেই রায়হান ভাইয়ের সামনে পড়লাম। উনি বোধহয় এদিকেই আসছিলেন কোনো কাজে। ভদ্রতাসূচক হেসে সেখান থেকে কেটে পড়তেই উনি পথ আটকে দাঁড়ালেন আমার। আমি ভ্রু কুঁচকে তাকাতেই ইতস্ততভাবে বললেন, কোথায় যাচ্ছিলে? এভাবে পথ আটকানোর জন্য সরি। আসলে একটা কাজেই এসেছিলাম তোমার কাছে। ভাইয়া, আমি একটু ব্যস্ত আছি। আমি কিছুক্ষণ পর এসে কথা বলি আপনার সাথে। বুঝতে পারছি, তুরফা। কিন্তু আমিও টেনশনে পড়েই বাধ্য হয়ে এসেছি এই সময়ে। একটু শুনো। কি হয়েছে তাড়াতাড়ি বলুন। কিসের টেনশন? যদিও নিচে পূর্ণ দাঁড়িয়ে আছেন, আমার জন্য সেখানে যাওয়ার তাড়া আছে, কিন্তু একটা মানুষ কাজে এসেছেন শুনে আর ফেলতে পারলাম না। চিন্তিত মুখে দ্রুত স্বরে রায়হান ভাই বললেন, তুমি তো জানোই আমার আর প্রিয়ার কথা। বলছিলাম ওর অন্য কোনো নাম্বার আছে তোমার কাছে? একটু আগেই ওর সাথে কথা বলছিলাম, হঠাৎই প্রিয়া চিল্লিয়ে উঠে, এরপর ফোন কেটে যায়। আমি বেশ কয়েকবার ফোন দিলাম, ধরছে না। সংযোগও পাওয়া যাচ্ছে না। ওর অন্য নাম্বার থাকলে আমায় দিবে প্লিজ। খুব টেনশন হচ্ছে। ভাইয়া, একটু অপেক্ষা করুন। আমি নিচে থেকে এসেই ওর অন্য নাম্বার দিচ্ছি আপনাকে। কিন্তু তুরফা, রায়হান ভাই, পূর্ণ বাড়ির সামনে অপেক্ষা করছেন আমার জন্য। আমাকে যেতে হবে এখন। এসেই নাম্বার দিচ্ছি আপনাকে। পূর্ণ বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন শুনে যেন অবাক হলেন রায়হান ভাই। চোখে মুখে বিস্ময় উনার। কিছু হয়তো বলতেও চাইলেন, কিন্তু আমার হাতে সময় নেই। বেশি দেরি হলে যদি উনি আবার রাগ করেন। তাই এক ছুটে চলে এলাম বাড়ির বাহিরে। হাসি মুখে বাড়ির গেট খুলে বের হতেই আমার মুখের হাসি মিলিয়ে গেল। পূর্ণর গাড়িকে ছুটে চলে যেতে দেখলাম। আমি দৌড়ে যাওয়ার আগেই গাড়ি চলে গেল বাসার সীমানার বাহিরে। প্রচণ্ড অবাক হলাম। পূর্ণ চলে গেলেন কেন এভাবে? অবচেতন মনে প্রশ্ন এলো, সামান্য অপেক্ষা করিয়েছি বলেই কি উনি আবার রাগ করলেন নাকি? কিন্তু পরক্ষণেই নিজের বেখেয়ালি মনকে শাসন করলাম। পূর্ণকে আমি ভালো করেই চিনি। এত অল্পতে ধৈর্য হারিয়ে আমায় ছেড়ে যাওয়ার মতো মানুষ পূর্ণ নয়। যে মানুষ আমার জন্য এত বছর নিঃস্বার্থভাবে অপেক্ষা করেছেন, তিনি এই সামান্য কয়েক মিনিট অপেক্ষা করতে পারবেন না, এটা অসম্ভব। উনি যদি চলে যান তবে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এসব ভাবতে ভাবতে পুনরায় বাড়ির ভেতর প্রবেশ করলাম। পূর্ণ বেশ দ্রুত ড্রাইভ করে চলে গেলেন। ব্যাপার কি? প্রায় সাথে সাথেই মাথা এলো, একটু আগে রায়হান ভাই বলছিলেন প্রিয়ার কথা। ও ফোনে চিল্লিয়ে উঠেছিল। পূর্ণর যাওয়ার সাথে প্রিয়ার ঘটনাটার কোনো সম্পর্ক নেই তো? প্রিয়ার কিছু হলো না তো আবার? দ্রুত কদমে সিঁড়ি বেয়ে উপরে উঠতেই চিন্তারত মুখে রায়হান ভাইকে পায়চারি করতে দেখলাম। আমায় এত দ্রুত ফিরে আসতে দেখে যেন আরেক দফা অবাক হয়ে গেলেন উনি। এগিয়ে এসে বললেন, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? পূর্ণ এত তাড়াতাড়ি আসতে দিল তোমায়? আমার তো বিশ্বাসই হচ্ছে না। রায়হান ভাইয়ের কথায় খানিকটা লজ্জা ও অস্বস্তিতে পড়লেও আপাতত সেগুলাকে সাইডে রেখে চিন্তিত মুখে উনাকে বললাম, ভাইয়া, আমার মনে হয় বাসায় কিছু হয়েছে। আমি যেতেই দেখি পূর্ণও বেশ দ্রুত ড্রাইভ করে চলে গেলেন। উনি এতক্ষণ আমার জন্য নিচে দাঁড়িয়েছিলেন, আবার আমায় কিছু না বলেই হঠাৎ এভাবে চলে যাবেন, বিশ্বাস হচ্ছে না। কিছু একটা ব্যাপার আছে। আমারও তাই মনে হচ্ছে। তাহলে এক কাজ করো, রাইসাকে ফোন দেও। ওর থেকে শুনো কিছু হয়েছে কিনা। মাথা নাড়িয়ে দ্রুত গতিতে রাইসাকে ফোন দিলাম। একবার রিং হয়ে কেটে গেলেও একটু পর ও নিজে থেকেই কলব্যাক করল।
আমি লাউডস্পিকারে ফোন দিতেই রাইসা ক্লান্ত স্বরে বলল, হ্যাঁ তুরফা বল। বাসায় কি কিছু হয়েছে রে? প্রিয়ার সাথে কথা হলো, ও হঠাৎ করে চিল্লিয়ে উঠল। এরপর থেকে আর ফোন ধরছে না। টেনশন হচ্ছে আমার। আর বলিস না, বাসায় আসতেই হঠাৎ করেই মার শরীর খারাপ করে। প্রেশার বেড়ে গেছে খুব। বাবা ডাক্তার ডাকলেন এইমাত্র, চলে আসবে যে কোনো সময়। কি বলিস? বরাম্মুর হঠাৎ করে এত প্রেশার বাড়ল কিভাবে? আচ্ছা, যাই হোক, ডাক্তার আসলে কি বলে আমাকে ফোন দিয়ে জানাস। টেনশন হচ্ছে। ঠিক আছে, এখন রাখছি, ব্যস্ত আছি। হ্যাঁ যা। বরাম্মুর খেয়াল রাখো। ফোন কেটে রায়হান ভাইয়ার দিকে তাকাতেই তিনি দীর্ঘশ্বাস ফেললেন। বেচারার মুখ দেখে বোঝা গেল প্রিয়ার চিন্তায় ছিলেন এতক্ষণ। ও ঠিক আছে শুনে কিছুটা স্বস্তি পেলেন। সেদিকে চেয়ে বললাম, আচ্ছা ভাইয়া, প্রিয়াকে নিয়ে আপনার প্ল্যান কি? মোমানে? হঠাৎ আমার এমন প্রশ্নে থতমত খেয়ে গেলেন রায়হান ভাই। যেন ভাবেননি এমন সময় এই প্রশ্ন করব। আমি হালকা হেসে বললাম, আপনি তো জানেনই প্রিয়া আপনাকে ভালোবাসে। অনুভূতিটা যে শুধুই ওর পক্ষ থেকে নয়, আপনার পক্ষ থেকেও আছে, তা একটু আগের ঘটনায় স্পষ্ট টের পেলাম আমি। কবে জানাবেন ওকে? আমার কথায় ধরা পড়া চোরের মতো দৃষ্টিতে তাকালেন রায়হান ভাই। মলিন হেসে বললেন, আমি ওকে ভালোবাসতে চাই তুরফা, কিন্তু আমার মন পুনরায় ভালোবাসতে ভয় পায়। আমার কেন যেন মনে হয় পূর্ণ আমাদের সম্পর্কটা মেনে নিবে না। রায়হান ভাইয়ের কথায় চকিত দৃষ্টিতে তাকালাম। উনি মনে মনে ঠিকই ধারণা করেছেন। এ বিষয়ে পূর্ণর সাথে আমার কেমন বাকবিতণ্ডা হয়েছে সে তিনি ব্যাপারে জানলে তো তার ভয় আরও বেড়ে যাবে। কিন্তু রায়হান ভাইকে আশাহত হতে দেওয়া যাবে না। তাই উনাকে সাহস দিতে শান্ত গলায় বললাম, প্রিয়াও একই ভয় পাচ্ছে। সত্যি বলতে আমিও তাই ভেবেছিলাম। কিন্তু যদি আপনি প্রিয়াকে প্রকৃত অর্থে ভালোবাসেন তবে সুযোগ থাকতে নিজের ভালোবাসাকে হারাতে দিয়েন না। আমি আমার পূর্ণকে চিনি। আপনি যদি উনাকে একবার বিশ্বাস করাতে পারেন যে আপনি প্রিয়াকে সত্যিই ভালোবাসেন, ওকে খুশি রাখতে চান, তাহলে পূর্ণ কোনোদিন মানা করবেন না। উনি নিজের বোনের খুশির বিপক্ষে নয়। উনি বাহিরে থেকে কঠিন হলেও তার মনটা ভীষণ ভালো। আমার কথায় বিস্মিত হয়ে রায়হান ভাই বললেন, পূর্ণকে আমি খারাপ বলিনি তুরফা। আমি জানি ওর মধ্যে কোনো বিশেষত্ব আছে বলেই আমি যা চেয়েছিলাম তা সৃষ্টিকর্তা ওকে দিয়েছেন। যাই হোক, এ ব্যাপার নিয়ে আর কিছু না বলি। তবে তোমার কথা শুনে আমি ভাবছি রাইসাদের অনুষ্ঠানের পর পূর্ণর সাথে এ ব্যাপারে কথা বলবো। আচ্ছা আসি তাহলে, রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। রায়হান ভাইয়ের কথায় মাথা নাড়িয়ে কেটে পড়লাম সেখান থেকে। রুমে আসতেই ছটফট করলাম বরাম্মুর কি খবর জানার জন্য। কিন্তু এখন হয়তো ডাক্তার এসেছেন তাই সবাই ব্যস্ত আছেন ভেবে আর ফোন দিলাম না। পূর্ণও তার মানে এ কারণেই এত তাড়াহুড়া করে ড্রাইভ করে বাসায় যাচ্ছিলেন বুঝে এলো। একই সাথে মনে প্রশ্ন এলো, উনি সহিসালামতে বাসায় পৌঁছে গেছেন তো? চিন্তায় অস্থির হলো মন। ফোন না দিয়ে ছোট্ট একটা মেসেজ দিলাম তাকে, বাসায় পৌঁছে গেছেন ঠিকমতো। তৎক্ষণাৎ রিপ্লাই পেলাম না। বুঝলাম উনার ব্যস্ততা। বিছানায় বসে বসে তার অপেক্ষায় ফোন হাতে নিয়েই ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম একসময়। ফোনের কর্কশ শব্দে ঘুমের ঘোর কেটে গেল। ঘড়িতে দেখি রাত প্রায় 2টো বাজে। ফোন হাতে নিতেই স্ক্রিনে পূর্ণর নাম দেখে তড়িঘড়ি করে রিসিভ করলাম। ঘুমজড়ানো কণ্ঠে চিন্তামিশ্রিত স্বরে প্রশ্নের ঝুলি মেলে বসলাম তার সামনে। হ্যালো, আপনি কখন বাসায় গেছেন? ঠিকমতো পৌঁছে গেছেন তো?
বড়াম্মুর শরীর কেমন আছে এখন? সাথে সাথেই উত্তর এলো না, শুধু উনার নিঃশ্বাসের আওয়াজ পেলাম। কিছুক্ষণ নীরবতা পালন করে হঠাৎই প্রগাঢ় সুরে আমায় ডেকে উঠলেন পূর্ণ। তোর পাখি। এতদিন পর উনার মুখে এই ডাক শুনে পুলকিত হল হৃদয়। খুশির রেশ ছেয়ে গেল রন্ধ্রে রন্ধ্রে। তার মানে উনার অভিমান ভেঙে গেছে একেবারে। নয়তো এমন আদুরেভাবে ডাকতেন না নিশ্চয়ই। খুশির রেশ কাটিয়ে ছোট্ট করে উত্তর দিলাম, হুম, ভিডিও কল দিই? তোমায় দেখতে মন চাচ্ছে খুব। আচ্ছা, দিন। লাজুক হেসে ফোন কেটে দিলাম আমি। উনার আবদার নাকচ করা আমার পক্ষে সম্ভবপর হবে না কখনো। প্রায় সাথে সাথেই ভিডিও কল দিলেন পূর্ণ। রিসিভ করতেই চোখে পড়ল তার অনিন্দ মুখশ্রী। নিদ্রাহীন চোখমুখ ক্লান্তিতে ভরপুর। উদাম গায়ে বসে আছেন বেডে ল্যাপটপ নিয়ে। সেদিকে থেকে চোখ ফিরিয়ে বললাম, এখন বলুন, বড়াম্মুর শরীর কেমন? ডাক্তার কি বলেছে? সব ঠিক তো? আম্মু এখন ঠিক আছে। তখন হঠাৎ করে এমন হওয়ায় সবাই প্যানিক করছিল। আমিও তাই প্রান্তের ফোন পেয়েই সাথে সাথেই ছুটে চলে আসি বাসায়। অবশ্য ডাক্তার বলল চিন্তার কারণ নেই, আম্মুর খেয়াল রাখতে। কিছু ওষুধ দিল আর আম্মুকে প্রপার ডায়েট ফলো করতে বলল। বাসায় নাকি বিয়ের ব্যাপারে আলোচনা করতে করতেই উত্তেজনায় আম্মুর প্রেশার বেড়ে গেছে। তার মধ্যে আজ তো মাংসও খেয়েছেন না। এটাও একটা কারণ হতে পারে। ওহ, যাক আলহামদুলিল্লাহ বড়াম্মু ঠিক আছেন। আমি তো রাইসার সাথে কথা বলার পর টেনশনে পড়ে গিয়েছিলাম এটা নিয়ে। তার মধ্যে আপনি মেসেজের রিপ্লাই দিচ্ছিলেন না, আমার আরও চিন্তা হচ্ছিল। ফোন হাতে নিয়েই কখন চোখ লেগে গেছে টের পাইনি। সরি, বউ। ডাক্তারকে বিদায় দিয়ে আম্মুর ওষুধ আনতে গিয়েছিলাম। বাসার কাছের ফার্মেসি বন্ধ থাকায় অন্য জায়গায় যেতে হয়েছিল। এসব করে রুমে এসে ফ্রেশ হয়ে মাত্র ফোন নিলাম আর তোমার মেসেজ চোখে পড়ল। তাই কিছু না ভেবেই ফোন দিলাম। বলেই গিয়েছিলাম এটা মাঝরাত, তুমি ঘুমোবে এটাই স্বাভাবিক। নিজের চোখে ঘুম নেই এখন বসে বসে তোমার ঘুমও ভেঙে দিলাম। উদাস কণ্ঠে বললেন উনি। উনার কথা শুনে আমি দীর্ঘশ্বাস ফেললাম। পাগল লোকটা নিজে ক্লান্ত সেদিকে হুঁশ নেই, আমার ঘুম ভেঙে দিয়েছেন এটা নিয়ে দুঃখ করছেন। নরম সুরে বললাম, আপনার কি মাথা খারাপ বলুন তো? এভাবে বলছেন কেন? আমার চেয়ে বেশি আপনার ঘুমের প্রয়োজন এখন। আমি বুঝি আপনি ব্যস্ত ছিলেন, তাই কিছু মনে করিনি আমি। এখন কল রেখে ঘুমিয়ে পড়ুন। আর কালকে সম্ভব হলে অফিস যেন না। আপনার রেস্ট প্রয়োজন। আপনি কিন্তু অনেক কেয়ারলেস হয়ে যাচ্ছেন নিজের ব্যাপারে। আমার কথায় মুগ্ধ দৃষ্টিতে স্ক্রিনের দিকে চেয়ে রইলেন পূর্ণ, ঠোঁটের কোণে দেখা দিল সূক্ষ্ম হাসির রেখা। ভিডিওর মাঝেই নিজের ল্যাপটপ স্ক্রিনে ছুঁয়ে আমার গালে হাত দেওয়ার চেষ্টা করলেন যেন। সেদিকে চেয়ে হেসে উঠলাম আমি। কি করছেন? ঘুমান এখন। আপনাকে অনেক টায়ার্ড দেখাচ্ছে। তোমাকে ছাড়া ঘুম ধরে না, তুরফা। আই মিস ইউ। চলে আসো আমার কাছে। ক্লান্ত মুখে ঘুমের আবেশে বললেন উনি। এদিকে পূর্ণর কথায় রক্তিম আভা ছেয়ে গেল গালে। একদিকে উনার চোখ ঘুমে ঢুলুঢুলু করছে, অন্যদিকে আমাকে এসব বলছেন। বিষয়টিতে বেশ হাসি পেল আমার। হাসি লুকিয়ে মেকি রাগ দেখিয়ে বললাম, ঘুমিয়ে পড়ুন তো। আমি তো আপনার সামনেই আছি। লাইনেই থাকব, আপনি ঘুমান। পূর্ণ ক্লান্ত চোখে হেসে ল্যাপটপ বিছানায় রেখে কাঁথা টেনে আমার দিক তাকালেন,
খানিকক্ষণ বাদে চোখ বন্ধ করলেন এবং কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে গেলেন বোধহয়। অন্তত উনার স্থির হওয়া শ্বাসপ্রশ্বাস তো তাই বলছে। তার শান্ত ঘুমন্ত মুখশ্রীর দিকে একদৃষ্টে চেয়ে রইলাম কিছুক্ষণ। যে মুখে আর নেই রাগের আভাস, আছে শুধু স্নিগ্ধতা। চোখে ঘোর লেগে যায় যেন। অতঃপর কল কেটে ফোন পাশে রেখে আমিও শান্তির নিঃশ্বাস ফেলে শুয়ে পড়লাম। কিছু নিদ্রাহীন রাতের পর অবশেষে শান্তির ঘুম হবে। প্রিয়তমের অভিমান যে ধুয়েমুছে একাকার হয়েছে, এর চেয়ে সুখের ব্যাপার আর কিছু আছে? আজকের দিনটা শুরু হলো ফুরফুরে মেজাজে। ফজরের নামাজ আদায় করে আত্মিক প্রশান্তিতে তৃপ্ত হল অন্তর। মন ভালো তো সব ভালো কথাটার মর্ম যেন হাড়ে হাড়ে উপলব্ধি করলাম আজ। এই যেমন আজকের আবহাওয়াটা গুমোট, প্রকৃতি কেমন যেন শান্ত নিশ্চুপ হয়ে আছে, ঝড় শুরু হওয়ার পূর্বে যেমন হয় ঠিক তেমন। অথচ এই গুরুগম্ভীর পরিবেশকেও আজ আমার বেশ ভালো লাগছে, ঠিক যেমন ভালো লাগে আমার পূর্ণকে। লাজুক হেসে ভাবলাম, উনার কথা মনে হতেই খুশিতে ছেয়ে গেল হৃদয়ে। ফোন হাতে নিয়ে দেখি আজ শুক্রবার, সকাল 8:15 বাজে। শুক্রবার দেখে মনে মনে খুশি হলাম। বাহ, তাহলে আজ জুম্মার দিন, ছুটির দিন। পূর্ণ তার মানে পুরোটা দিন বাসায় থাকবেন, আর আমি কিনা এখানে একা থাকব। রাইসার আসতেও দেরি আছে, সামনের শুক্রবার ওদের অনুষ্ঠান, তার 3-4 দিন আগে আসবে হয়তো। ততদিন আমি একা একা কি করব ভাবতে ভাবতেই নিচে চলে গেলাম। দাদি যথারীতি পেপার পড়ছেন সোফায় বসে, পাশেই আন্টি কাপড় ভাঁজ করছেন। আমি এগিয়ে গিয়ে কাপড় হাতে নিয়ে ভাঁজ করতে করতে বললাম, আচ্ছা আন্টি, আকাশের এই অবস্থা কেন বলো তো? এই অসময়ে আবার বৃষ্টি হবে না তো? কি যে বলতে পাচ্ছি না তো। আমিও সকাল থেকে তাই ভাবছিলাম। কাল পর্যন্ত তো ঠিক ছিল। সারাদিন এই কাজ সেই কাজ নিয়ে পড়ে থাকলে দিনদুনিয়ার খোঁজখবর কেমনে পাবা তোমরা? জীবনে পেপার পড়ছ? হঠাৎই দাম্ভিকতার সাথে আমাদের দুজনের উদ্দেশ্যে বললেন দাদি। তার কথায় ভ্রুজোড়া কিঞ্চিত কুঁচকে আন্টি জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? পেপারে কি বলেছে? আরে নিম্নচাপ হচ্ছে কয়দিন ধরে, কালকেই পেপারে পড়ছি। তাই তোমাদের মতো অত চিন্তা করতেছি না আমি। 1-2 দিন এইরকমই থাকব, যখন তখন বৃষ্টি হইতে পারে, তারপর ঠিক হয়ে যাইব। তোমরা তো আবার খবরও দেখো না, পেপারও পড়ো না, এগুলা জানবা কেমনে? আমার থেকে কিছু শেখো, বেশ ভাবের সাথে বললেন দাদি। তার কথায় আমি ও আন্টি শুধু হতাশ দৃষ্টিতে দুজনের দিকে তাকালাম মাত্র। কিছু কিছু মানুষ থাকে যাদের স্বভাবের বিন্দুমাত্র পরিবর্তন হবার নয় কখনো, দাদি তাদের মধ্যে অন্যতম। সকালের নাস্তা করে সবাই বসেছিলাম, তখনই আন্টি বাসার সবার কথা জিজ্ঞেস করলেন। তাকে বরাম্মুর কথা বলতেই মনে হলো এই সুবাদে তো যাওয়া যাবে বাসায়। যদিও বরাম্মু এখন ঠিক আছেন, তবুও তার ভাতিজি হিসেবে এবং পুত্রবধূ হিসেবে তাকে দেখতে যাওয়া আমার কর্তব্য। যে ভাবা সেই কাজ। দ্রুত আন্টিকে বললাম, আচ্ছা আন্টি, ভাবছিলাম আমি বাসায় যাই আজকে, বরাম্মুকে দেখে আসি। কি বলো? হ্যাঁ মা, অবশ্যই যা, তোর যাওয়াটাই উচিত হবে। আর বাসায় পৌঁছে বেআইনের সাথে কথা বলিয়ে দিস আমারও খোঁজ নেওয়া উচিত। আন্টির কথায় মৃদু হেসে মাথা নাড়লাম। তখনই আঙ্কেল বলে উঠলেন, তুরফা, আকাশের অবস্থা খুব একটা ভালো ঠেকেছে না। তুই যদি যেতে চাস এখনই যা, সকাল সকাল পৌঁছে যাবি, নয়তো দেখা যাচ্ছে কখন যে বৃষ্টি শুরু হবে। আঙ্কেলের কথায় যুক্তি আছে।
মাথা নেড়ে দ্রুত রেডি হতে চলে গেলাম উপরে। কিছুক্ষণ পর নিচে নামতেই রায়হান ভাই বললেন, এই সকালে এমন আবহাওয়ায় হয়তো রিকশা সিএনজি পাবে না, আমি উবার ডেকে দিচ্ছি। আমি মাথা নাড়তেই উনি উবার ঠিক করলেন। কিছুক্ষণ পর গাড়িতে চেপে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। 10 মিনিট হলো গাড়ি ছুটছে। শুক্রবার হওয়ায় সকালবেলা রাস্তাঘাট ফাঁকা। এতক্ষণে প্রায় 10টা বেজে গেছে। এই সকালে ছুটির দিনে পূর্ণ মনে হয় না উঠেছেন। ঘুম থেকে উঠেই আমাকে দেখে সারপ্রাইজ হয়ে যাবেন নিশ্চয়ই। মনে মনে ভাবছি আর উনার এক্সপ্রেশন কেমন হবে চিন্তা করে হাসছি। হঠাৎই গাড়িতে জোরে ব্রেক পড়ায় সামনের দিকে ঝুঁকে পড়লাম। ফাঁকা রাস্তায় কে এভাবে গাড়ি চালাচ্ছে মাথায় এলো না। কোনোমতে টাল সামলিয়ে সোজা হয়ে বসতেই ড্রাইভার ততক্ষণে রেগে গাড়ি থেকে বের হয়ে গেলেন। সামনের গাড়িতে থাকা লোকটার সাথে ঝগড়া করতে যাবেন দেখে নিজেও গাড়ি থেকে বের হলাম আমি। এই মুহূর্তে ঝগড়া করে সময় নষ্ট করার ইচ্ছে নেই, লোকটাকে আটকাতে হবে, তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে হবে। গাড়ি থেকে বেরিয়ে আসতেই আমার চক্ষু চড়কগাছ। সামনের গাড়িতে বসে আছেন পূর্ণ। ড্রাইভার যে জানালার কাছে দাঁড়িয়ে একমনে উনাকে কথাবার্তা বলছেন, উনি সেদিকে পাত্তা না দিয়ে একঘরে স্টিয়ারিং এর দিক তাকিয়ে আছেন। উনাকে দেখে দৌড়ে গাড়ির কাছে চলে গেলাম। গাড়ির সামনে গিয়ে গ্লাসে টোকা দিয়ে তাকে ডাকতেই উনি আমার আওয়াজে চোখ তুললেন এবং আমাকে দেখামাত্রই কেমন যেন অস্থির হয়ে গেলেন। দ্রুতকদমে বের হয়ে এলেন গাড়ি থেকে। আপনি এখানে কি করছেন? এত জোরেই বা ড্রাইভ করছিলেন কেন? আমাকে প্রশ্ন করতে দেখে ড্রাইভারটা জিজ্ঞেস করল আমি উনাকে চিনি কি না। আমি মাথা নেড়ে বিষয়টা এখানেই শেষ করতে বললাম তাকে। অতঃপর এটুক রাস্তা আসার ভাড়া দিয়ে গাড়ি ছেড়েও দিলাম। এত কিছু হয়ে গেল অথচ পূর্ণ এখনো নির্বিকারভাবে চেয়ে আছেন আমার দিকে। ড্রাইভার গাড়ি নিয়ে চলে যেতেই আমি পূর্ণর কাছে এগিয়ে গেলাম। উনাকে ভালোভাবে লক্ষ্য করতেই নজরে এলো উস্কোখুস্কো চুলের এলোমেলো পরিধান। চোখেও হালকা লালচে ভাব স্পষ্ট। উজ্জ্বল সুন্দর মুখশ্রী নিকষ কালো আধারে ছায়া, ঠিক এখনকার আকাশটার মতো। কি হয়েছে উনার? কথা বলছেন না কেন? মনের মধ্যে জাগল ভয়। জবাব না পেয়ে উনার বাহু ধরে ঝাঁকাতেই যেন স্তম্ভিত ফিরে পেলেন পূর্ণ। বিদ্যুৎ বেগে এগিয়ে এসে ঘুচে দিলেন আমাদের মধ্যকার দূরত্ব, আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরলেন আমায়। তার শরীরের কম্পনটা স্পষ্ট টের পাচ্ছি আমি। হৃৎপিণ্ড যেন বেরিয়ে আসবে এত দ্রুত স্পন্দন হচ্ছে। জোরে জোরে শ্বাস নিচ্ছেন আর নিজেকে থামাচ্ছেন যেন। বুঝে এলো তিনি প্রচণ্ড ভয় পেয়েছেন, তাকে সামলাতে হবে। আলতো হাতে তার পিঠে হাত বুলিয়ে নরম গলায় জিজ্ঞেস করলাম, কি হয়েছে বলুন না? আপনাকে দেখে কিন্তু আমারও ভয় লাগছে। প্লিজ শান্ত হন। সব খুলে বলুন। তবুও উনি ছাড়লেন না আমায়। প্রবলভাবে জড়িয়েই রেখেছেন। আমিও স্থির হওয়ার জন্য সময় দিলাম তাকে। মিনিটখানেক পর যেন কিছুটা শান্ত হলেন পূর্ণ, অস্থিরভাব হালকা কমেছে। আমাকে ছেড়ে ধীর গতিতে মুখোমুখি দাঁড়ালেন। দুহাতে আমার গাল ধরে ফুরবল কণ্ঠে বললেন, খারাপ স্বপ্ন দেখেছি তুরফা। প্রচণ্ড বাজে স্বপ্ন দেখেছি। তুমি ঠিক আছো না? তোমার কিছু হয়নি তো? বলেই পুনরায় আমাকে তীক্ষ্ণ দৃষ্টিতে আপাদমস্তক পরখ করতে লাগলেন উনি। এতক্ষণে সবকিছু বুঝে এলো আমার। উনি দুঃস্বপ্ন দেখেছেন, তাও আমাকে নিয়ে। তার মনে হয়েছে আমার কিছু হয়েছে, এজন্যই এভাবে চলে আসছিলেন। ওটা তো নিছক একটা স্বপ্ন মাত্র। আপনি কেন এত ঘাবড়ে গেলেন বলুন তো?
নিজেই তো আমাকে সবসময় বলেন ছোটখাটো বিষয় নিয়ে দুশ্চিন্তা না করতে, আবার এখন নিজেই একটা স্বপ্ন দেখে এত ভয় পেয়ে গেলেন। তুমি তো জানো না স্বপ্নটা দেখে আমার ভেতরে কি হচ্ছিল, এজন্য এসব বলছো। যে স্বপ্নে তোমার ক্ষতি হয় এমন স্বপ্ন আমি চাই না। তুমি যদি বুঝতে তোমাকে ছাড়া থাকতে আমার কি অবস্থা হয়, তবে আমাকে ছেড়ে এখানে থাকার কথা তোমার চিন্তাতেও আসতো না। খানিকটা তাচ্ছিল্যের সুরে বললেন পূর্ণ। উনার কথায় উদাসীন মুখে বললাম, আপনিই তো একা থাকতে চেয়েছিলেন কয়দিন, এজন্যই তো আমি আপনাকে স্পেস দিচ্ছিলাম। আপনার রাগ কমার অপেক্ষা করছিলাম। যে রাগ তোমাকে আমার থেকে দূরে রাখে সে রাগকে আমি বেশিক্ষণ নিজের মাঝে পুষে রাখব না। এটা কি বুঝো না তুমি? সব কি বলে বলে বুঝাতে হবে এখন তোমায়? সরি। আমি আর এমন কিছু করব না যেটাতে আপনার রাগ হয়। তবে একটা কথা হচ্ছে, আপনি কিন্তু এখনো আমার উপর রাগ দেখাচ্ছেন, ধমক দিয়ে কথা বলছেন। এটা কি ঠিক? মুখ ফুলিয়ে বললাম। আমার কথায় পূর্ণ হেসে গাল টেনে দিয়ে বললেন, সরি টুর পাখি। নিজের অভিমানে কি খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে? আমি কষ্ট পেলেও বাকি। আমি আপনার কে? অভিমানী কণ্ঠে বললাম। আমার কণ্ঠে পূর্ণ গভীর দৃষ্টিতে তাকালেন আমার দিকে। এক পলক আমায় পুরোটা দেখে প্রগাঢ় কণ্ঠে বললেন, তুমি আমার কে এটা যদি তুমি বুঝতে তবে এ কথাটা বলার সাহসও পেতে না কোনোদিন। খুব রাগ করেছ আমার উপর? করেছিলাম, কিন্তু এখন আর নেই। আপনার সাথে বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না আমি। মুচকি হেসে তার বুকে মাথা লুকিয়ে বললাম, এমন কথা শুনে কি আর রাগ করে থাকা যায়? প্রত্যুত্তরে পূর্ণ নিজের সাথে আরো শক্ত করে চেপে ধরে কাতর কণ্ঠে বললেন, যখন সেই বাজে স্বপ্নটা দেখলাম, তোমাকে আমার থেকে দূরে যেতে দেখলাম, তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ঘুম থেকে উঠেই কেন যেন মনে হচ্ছিল তোমাকে না দেখলে আমি পাগল হয়ে যাব। বিশ্বাস করো আর নাই করো, কোনোমতে বাসা থেকে বের হয়ে এটুক রাস্তা যে আমি কিভাবে এসেছি তা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। আমি আপনাকে অবিশ্বাস করি না। তাছাড়াও আপনাকে দেখেই তো বোঝা যাচ্ছিল। আমার নিজেরও ভালো লাগছিল না, তাই তো আপনাকে সারপ্রাইজ দিতে বাসায় যাচ্ছিলাম, কিন্তু মাঝরাস্তায় নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। এখন চলুন তাড়াতাড়ি, বৃষ্টি নামবে যে কোনো মুহূর্তে। অসময়ের বৃষ্টিতে ভিজলে নির্ঘাত ঠান্ডা লাগবে দুজনের। সামনে বিয়ে, এই রিস্ক নেওয়া যাবে না। কথাগুলো বলেই উনার হাত ধরে হাঁটা আরম্ভ করলাম। এরই মাঝে টিপ টিপ করে পানির ফোঁটা পড়তে শুরু করল। বৃষ্টি আরম্ভ হতে দেখেই আরও দ্রুতকদমে গাড়ির কাছে যেতেই পূর্ণ হঠাৎই থেমে গেলেন, যার হাত ধরে থাকার দরুন থেমে যেতে হলো আমাকেও। উনি নড়ছেন না দেখে পেছনে ফিরতেই নজরে এলো পূর্ণ ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে আছেন আমার দিকে। বৃষ্টির পানিগুলো নির্দ্বিধায় ছুঁয়ে দিচ্ছে তাকে। কি হলো, থামলেন কেন? আসুন, বলেই পুনরায় হাঁটা ধরলাম আমি। কিছুক্ষণ পর উনার কথায় নিজ হতেই পাজরা জমে গেল আমার। ভালোবাসি। সহজ সরল স্বীকারোক্তি। বিস্ময়ের সহিত পেছনে ফিরতেই চোখে পড়ল উনার মুখের মণিমুগ্ধকর হাসি। অসময়ের বৃষ্টির মাঝে সেই হাসি হৃদয় বিধল আমার। একটু উনি আবারও বললেন, ভালোবাসি তোর পাখি। খুব ভালোবাসি। নিজের সর্বস্ব দিয়ে শুধু তোমাকেই ভালোবাসি। তুমি কি আমায় ভালোবাসবে? এতটা নির্মলভাবে প্রস্তাব দিলে কি প্রত্যাখ্যান করা যায়? অবশেষে উনার মুখ থেকে প্রত্যাশিত সেই শব্দটা শুনে নিজেকে সামলানো দুষ্কর হয়ে গেল আমার। নির্দ্বিধায় সাড়া দিল অবাধ্য মন। আপনাকে ভালো না বেসে থাকা যায়? অন্তত আমার দ্বারা তো সম্ভব না। আমিও যে আপনাকে খুব ভালোবাসি।
আমার বলতে দেরি হলেও উনার এগিয়ে আসতে দেরি হল না। বৃষ্টির মাঝেই ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে প্রকাশ করলেন নিজের তৃপ্ত মনের উচ্ছ্বাস। ঘোর লাগা কণ্ঠে বলতে থাকলেন, তোমাকে ছাড়া আর এক মুহূর্তও থাকা সম্ভব না আমার দ্বারা, তুর পাখি। তোমাকে ও বাসায় থাকতে দিব না আমি, আমার কাছেই রাখব সবসময়। তুমি আমার সাথেই থাকবে, বলো? আবেশে চোখ বুঝে শুধু মাথা নাড়িয়ে নিজ মনের স্বীকারোক্তি জানিয়ে দিলাম তাকে। প্রত্যুত্তরে তার ভালোবাসার পরশ অনুভব করলাম কপালে। এ মুহূর্তে আর কিছুই বলতে ইচ্ছে করছে না। অনুভূতিগুলো সুখের আবেশে দলা পেকে গেছে যেন মনের ভেতর। মুখটাকে নীরব রাখাই শ্রেয় মনে করলাম। অসময়ের বৃষ্টিতে কাকভেজা হয়ে দুজনেই শুধু অনুভব করলাম ভালোবাসার পরিশুদ্ধতা, আমাদের বৃষ্টিময় প্রেমের পরিপূর্ণতা। বাসায় পৌঁছানোর পর থেকেই পূর্ণর আচরণে অদ্ভুত পরিবর্তন এসেছে। আর সব দিনের মতো মুখটা ভার করে ঘুরছেন না, একটু আধটু সূক্ষ্ম হাসির রেখা তার ঠোঁটের কোণে উকি দিয়েই চলেছে কতক্ষণ ধরে। অবশ্য সেটা খুব ভালোভাবে খেয়াল না করলে বোঝা যাবে না। প্রান্ত ভাইয়াও হয়তো আমার মতো খেয়াল করেছেন ব্যাপারটা, তাই তো রুমে ঢুকার আগেই উনাকে প্রশ্ন করলেন, কি ব্যাপার বড় ভাইয়া? একে তো অসময়ের বৃষ্টিতে কাকভেজা হয়ে এসেছ, তারপরেও তোমাকে বিরক্ত হওয়ার পরিবর্তে এত খুশি খুশি দেখাচ্ছে। সামথিং। প্রান্ত ভাইয়ার কথায় উনি মুখটা পুনরায় গম্ভীর করে ঠান্ডা গলায় বললেন, চুপ থাক। আরে বলো না, আমারও তো জানতে ইচ্ছা হচ্ছে। তুরফাও তো দেখি সাথে। ওকে কখন পেলে? রাস্তায় কি হলো এমন যে এই বৃষ্টিময় দিনেও তোমার মুখে সূর্যোদয়ের মতো হাসির ঝলক দেখা দিচ্ছে? প্রান্ত ভাইয়ার কথায় পড়ে গেলাম অস্বস্তিকর পরিস্থিতিতে। এমনিতেই ভিজা শরীরে থাকায় ঠান্ডা লাগছে, তার মধ্যে সকালের ঘটনা ভেবে লজ্জাও লাগছে। থম মেরে দাঁড়িয়ে আছি শুধু। এরই মধ্যে হঠাৎ পূর্ণর চাপা গলার ধমক কানে এলো, প্রান্ত, বললাম না চুপ থাক এখন? দেখছিস যে ভিজে এসেছি, তাও এখনই সব শোনা লাগবে? উনার ধমকের সুরে মুখটা কালো করলেন প্রান্ত ভাইয়া। উদাস মুখে চলে যেতে নিলেই তার কাঁধ চাপড়ে থামালেন পূর্ণ। ভাইয়ের উদাস মুখের দিক চেয়ে আলতো হেসে নিচু গলায় বললেন, পরে বলছি। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তুরফার ঠান্ডা লাগবে। এখন ডিস্টার্ব দিস না। দুভাইয়ের মধ্যে আরও কিছু বার্তালাপ হল যা তৎক্ষণাৎ কানে এলো না। তবুও উনাদের চাপা হাসির গুঞ্জনে ভ্রু কুঁচকে গেল আমার। সেদিকে তাকাতেই পেছনে ফিরলেন পূর্ণ। উনাকে দেখেই উল্টোপথে রুমের দিক হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ পর পায়ের কদমের আওয়াজে বুঝলাম উনিও চলে এলেন এদিকে। কাছে এসেই আমার কাঁধে হাত রেখে গুনগুন করতে করতে তালে তাল মিলিয়ে হাঁটতে লাগলেন। আমি শুধু অবাক চোখে সেদিকে তাকিয়ে থাকলাম। সদা গম্ভীর মুখের চুপচাপ মানুষটা আজ মনের কথা প্রকাশ করে হঠাৎ করেই যেন ফুর্তিতে মত্ত আছেন। যেমন বহুদিন পর মনের ভার হালকা হলে মানুষ প্রাণ খুলে হাসে। আমার হাস্যোজ্জ্বল চঞ্চল পূর্ণকে দেখতেও আজ ঠিক তেমনই লাগছে। ফ্রেশ হয়ে এসে বরাম্মুর রুমে চলে এসেছি সবাই। খাটে হেলান দিয়ে বসে আছেন বরাম্মু। আমাকে দেখে তিনি খুশি হয়ে গেলেন। খাটে তার পাশে যেয়ে বসতেই আমার হাত ধরে বললেন, বড়মার খোঁজ নিতে এসেছিস? খুশি হলাম তোকে দেখে। হ্যাঁ বরাম্মু, তোমার কথা শোনার পর থেকেই তো টেনশন হচ্ছিল। আল্লাহর রহমতে এখন তুমি ভালো আছো শুনেই দেখতে চলে এলাম। আন্টিও তোমার সাথে কথা বলতে চাইছিল। ফোন দিয়ে দিই? বরাম্মু হ্যাসূচক মাথা নাড়তেই আন্টির সাথে ফোনে কথা বলিয়ে দিলাম তার। কথাবার্তা শেষ করে বিয়ের ব্যাপারেই অন্যান্য আলাপ আলোচনা হচ্ছিল। হঠাৎ বরাম্মু বললেন, তুই কি তাহলে আজ এখানেই থাকবি?
নাকি একবারে রাইসার সাথে যাবি ও বাড়ি? আমি তো আন্টিকে কিছু বলে আসিনি। এখানেই থাক। তুরফা এখানেই থাকবে, মা। ও বাসায় যাবে কেন? বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে, এটাই কি উচিত না? আমার কথা শেষ না করতে দিয়েই বলে উঠলেন পূর্ণ। উনার কথায় বোরাব্বু ভ্রু কুঁচকে বললেন, এই সামান্য কথায় এভাবে রাগার কি আছে? দিন দিন তোমার রাগ কিন্তু বেড়ে যাচ্ছে পূর্ণ। আর বাড়ির মেয়ের কথা যখন বলছই তখন এটাও মাথায় রেখো যে তুরফা কিন্তু অনেক বছর ওই বাসাতেও মেয়ের মতোই ছিল। রাইসার বোন হিসেবে ওখানে থেকে বিয়ে খাওয়ার অধিকার ওর আছে। এছাড়াও এতে বেআইনেরও কাজে উপকার হবে। আমি তো তুরফাকে বিয়ে খেতে মানা করিনি, বাবা। তোমরা বুঝছ না কেন? ও বাসায় থেকেও যা, না থেকেও যা। বিয়ে বাসায় তো লোক আসবেই কাজ করার জন্য, ওর তেমন দরকার নেই। আর তাছাড়াও সামনে ওর পরীক্ষা, তোমরা ভুলে যাও কেন? আমি না পড়ালে ও পড়বে না। তবে কি তুমি ওর সাথে রাইসাদের বাসায় যেয়ে থাকতে চাইছ? বিরক্তিকর কণ্ঠে বললেন বোরাব্বু। বুঝা গেল পূর্ণর কথায় উনি খুব কনফিউজড। তার কথা শুনে ফিক করে হেসে ফেলল প্রিয়া। পূর্ণ এক পলক সেদিকে তাকাতেই হাত দিয়ে মুখ বন্ধ করে ফেলল। অতঃপর উনি বোরাব্বুর দিকে ফিরে গম্ভীর গলায় বললেন, তুমি আমার থেকে সরাসরি শুনতে চাইছ, তাই তো? তাহলে ঠিক আছে। আমার বউ এখানেই থাকবে, আমার সাথেই থাকবে। ওকে আমি কোথাও যেতে দিব না, বুঝেছ? আর কোনো কথা আমি শুনতে চাই না এ ব্যাপারে। কথাটি বলেই রুম থেকে চলে গেলেন পূর্ণ। উনার যাওয়ার পর কিছুক্ষণ পরিবেশ নীরব হয়ে গেল। আমি লজ্জায়, বিস্ময় থতমত হয়ে গেলাম। এভাবে কেউ বাবার সামনে বলে? লোকটার কি একটু লজ্জা নেই নাকি? সবার সামনে এভাবে অস্বস্তিতে ফেলে আমায়। হঠাৎই ঘর কাঁপিয়ে হেসে উঠল প্রান্ত ভাইয়া, তার দেখাদেখি রাইসা, প্রিয়া এবং অতঃপর বোরাব্বু ব্রাহ্মু দুজনেই। সবার জ্বালাময়ী হাসি ও আমার দিকে তাকিয়ে থাকায় লজ্জার মাত্রাটা বেড়ে গেল যেন। আর্স্ট মুখে এদিকে সেদিক চাইতেন প্রান্ত ভাইয়ার কণ্ঠস্বর। দেখেছ, বাবা? বলেছিলাম না তোমার বড় ছেলেকে ট্রিগার করার জন্য এই একটা কথাই যথেষ্ট? যেই মা তুরফার যাওয়ার কথা বলল অমনি কেমন ক্ষেপে বম্ব হয়ে গেল। বড় ভাইয়ার এক্সপ্রেশনটা কি জোশ ছিল! আমার তো মনে হতেই হাসি পাচ্ছে। প্রিয়ার কথায় আরেকবার হেসে কুটি কুটি হলো দুই ভাই বোন। রাইসাও চোখের ইশারায় আমাকে খেপানোর চেষ্টা করছে। রক্তিম মুখে এসব শুনেও না শোনার ভান করে চুপ থাকলাম। অপরদিকে বরাম্মুর উদ্দেশ্যে বোরাব্বু বললেন, সে যাই হোক, আমার এই একগুঁয়ে ছেলে যখন বলেছে তুরফাকে যেতে দিবে না, তার মানে ও দিবে না। এখন বেআইনকে কোনো একটা বাহানা দিয়ে তুমি বুঝিয়ে দিও, কেমন? বরাম্মু মাথা নাড়তেই বোরাব্বুও চলে গেলেন। আমাকে চুপচাপ বসে থাকতে দেখেই প্রিয়া এগিয়ে এসে বলল, কি গো ভাবি, এত কাণ্ড হয়ে গেল তারপরও তুমি এত চুপচাপ কেন? আমার ভাই তো দেখি তোমায় নিয়ে দারুণ পজেসিভ। হ্যাঁ হ্যাঁ, দেখলি না সকাল না হতেই মাকে রেখে কেমন বউয়ের কাছে দৌড় দিল? প্রিয়ার সাথে যোগ দিলেন বরাম্মু। চুপ করো তোমরা প্লিজ। আমার কথায় আরেক দফা সবার হাসির রোল পড়ল। পূর্ণ তো সেই কখন নিজের মতামত জানিয়ে লাপাত্তা। এদিকে সকলের হাসির ভিড়ে পড়ে রইলাম আরক্তিম আমি। সারাদিনের কোলাহল শেষে দিন শেষ হয়ে মেঘের আড়ালের সূর্য ঢলে পড়লেও আকাশের অবস্থার তেমন একটা পরিবর্তন দেখা গেল না। সন্ধ্যার পর থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। রাতের আধারে জানালার ধারে দাঁড়িয়ে ছাড়া ছাড়া বৃষ্টির ছোঁয়া উপভোগ করছি। পূর্ণ বিকেলের দিকে কোথায় যেন গিয়েছিলেন।
একটু আগেই এলেন। ফ্রেশ হয়ে বের হবেন যে কোনো সময়। ভাবতে ভাবতেই কোমরে ঠান্ডা হাতের স্পর্শে ঠান্ডায় শিহরণে কেঁপে উঠলাম। উনি বের হয়ে এসেছেন। আধো আধো বৃষ্টির পানি ছুঁয়ে দিচ্ছে দুজনকেই, খানিকক্ষণ সেভাবেই অতিক্রান্ত হল। কিছুক্ষণ পর আচমকাপূর্ণ নিজের দিক ঘুরিয়ে নিলেন আমায়। চমকে উঠে তার প্রশস্ত বুকে হাত রাখলাম আলতো করে, উনার হাত এখনো আমার কোমরে বিরাজমান। সদ্য পানিতে ভেজা মায়াবী মুখের গভীর নেশাতুর দৃষ্টি, যে দৃষ্টিতে একটানা তাকিয়ে থাকা দায়, যেই দৃষ্টি মনের মাঝে কম্পন সৃষ্টি করে, সর্বাঙ্গে দহন লাগিয়ে দেয়। মাথা নিচু করতেই থুতনিতে হাতের স্পর্শে তার দিকে ফিরে তাকাতে বাধ্য হলাম এক প্রকার। উনি ভুবন ভুলানো হাসি দিয়ে অত্যন্ত শান্ত গলায় বললেন, আমার মনে প্রণয়ের আগুন জ্বালিয়ে দিয়ে তুমি একা দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করবে, এই অন্যায় তো মেনে নেওয়া যায় না। বৃষ্টিকন্যা, বৃষ্টিকন্যা। মনের মাঝে স্মৃতিচারণ হল সেই দিনের কথা। দাদুবাসায় উনি এক বৃষ্টিকন্যার গল্প বলছিলেন। আমার ধারণা তবে ঠিক ছিল। উনি সেটা আমাদের কাহিনীই শোনাচ্ছিলেন। হালকা হেসে বললাম, আপনি সেদিন জ্বরের ঘোরে আপনার জীবনের কাহিনীই বলছিলেন, তাই না? এত আগে থেকে ভালোবাসেন আমাকে? কবে থেকে ভালোবাসি জানি না। ছোটবেলায় শুধু ভালো লাগা ছিল, কিন্তু যখন থেকে অনুভব করলাম জীবনে সবকিছু থাকার পরেও তোমাকে ছাড়া আমার জীবন অপূর্ণ লাগছে, তখন থেকে তোমার প্রতি অনুভূতি বদলে গেছে। নিছক ভালো লাগায় সীমাবদ্ধ থাকতে পারিনি আর। না দেখে, না চিনেও ভালোবেসে গিয়েছি তোমায়। অনেক অপেক্ষা করেছি তোমার জন্য, তুর পাখি। আজ তোমার মুখে ভালোবাসি শুনে মনে হলো আমার অপেক্ষা করাটা সার্থক। প্রগাঢ় কণ্ঠে শান্ত চাহনিতে কথাগুলো বলে দম নিলেন উনি। ঠোঁটে লেগে আছে এক টুকরো নজরকাড়া হাসি। এই মানুষটা আমার জন্য এতদিন অপেক্ষা করেছেন ভাবতেই কান্না পাচ্ছে। করুণ কণ্ঠে বললাম, তবে এতদিন আমাকে মুখ ফুটে ভালোবাসি কথাটা বলেননি কেন? আমি কতদিন এটা শোনার জন্য অপেক্ষা করছিলাম জানেন? মুখ ফুটে ভালোবাসি বলেই কি শুধু ভালোবাসা প্রকাশ করা যায়? এই যে এতদিন ধরে আমি কাজের দ্বারা প্রতিদিন তোমায় শতবার ভালোবাসি বলে গেছি, সেটা কি তুমি বুঝোনি? বুঝেছি তো, কিন্তু শুষ, কোনো কিন্তু নয়। আজকে আমার সবচেয়ে খুশির দিন। আজ তোমাকে মন ভরে দেখতে দেও, তুরফা রানী। উনার উথাল পাতাল তীব্র দৃষ্টি গভীরভাবে ছুঁয়ে দিচ্ছে আমায় সর্বোচ্চ জুড়ে। তার চাহনি অস্থির, এলোমেলো, যেন বহুকালের কাঙ্ক্ষিত তৃষ্ণা মেটানোর আপ্রাণ প্রয়াস। মুহূর্তেই লাজরাঙা হল গাল, হিম হয়ে এলো শরীর। প্রসঙ্গ পাল্টাতে তড়িঘড়ি করে বললাম, তুরফা রানী, আমাকে আর কত কিছু বলে ডাকবেন আপনি? কেন তোমার ভালো লাগে না? আপনার বলা সবকিছুই আমার ভালো লাগে, শুধু ওই স্টুপিড ডাকটা ছাড়া। গোমরা মুখে বললাম। সাথে সাথেই তারস্বরে হেসে উঠলেন পূর্ণ। হাসির দমকে মৃদু কেঁপে উঠল তার বলিষ্ঠ শরীর। টুপ করে গালে চুমু খেয়ে বললেন, আমার বোকা তুর পাখি, ওটা তোমাকে রাগানোর জন্য বলি। মিন করে বলি না তো। তাও যদি তোমার খারাপ লাগে তবে আর বলবো না। এখন খুশি তো? মুচকি হেসে মাথা নাড়তেই আমার দুগালে হাত রেখে পূর্ণ বললেন, আর কি বলছিলে যেন? রানী কেন বললাম? প্রশ্নটার উত্তর দিচ্ছি, তার আগে তুমি একটা প্রশ্নের উত্তর দেও। তুমি কি জানো আমার প্রথম নাম অর্থাৎ তাজওয়ার মানে কি? আমি মাথা দুলিয়ে না বললাম। উনি হালকা ঝুঁকে এসে বললেন, তাজওয়ার অর্থ যার মাথায় থাকে তাজ, অর্থাৎ রাজা, সম্রাট। এখন আমি যদি রাজা হই, তবে আমার রাজ্যে বিচরণকারী একমাত্র রানী তো তুমিই হলে, তাই না?
সে হিসেবে তুরফা রানী নামটা কিন্তু সার্থক। কথাটা বলেই চোখ টিপ মারলেন। এদিকে উনার বুদ্ধিমত্তার প্রশংসা না করে পারলাম না। কিভাবে মিলিয়ে নিলেন কথাগুলো। মুগ্ধ গলায় বললাম, আপনার নামটা কিন্তু খুব সুন্দর। তা ঠিক বলেছ। সুন্দর তো হবেই। আমার শ্বশুরমশাই রেখেছিলেন যে। বাবা রেখেছিল? সত্যি? হ্যাঁ। চমকে গেলেও এটাই সত্যি। তোমার বাবা আমাকে খুব ভালোবাসতো জানো। চাচ্চুই শখ করে এই নামটা রেখেছিলেন আমার। ফ্যামিলির মধ্যে একমাত্র তিনি আমায় তাজওয়ার বলে ডাকতেন। এজন্যই ছোটবেলায় তুমিও আমাকে তাজওয়ার ভাইয়া বলতে। যেহেতু তুমি একমাত্র মেয়ে ছিলে তাই চাচ্চুর খুব চিন্তা হতো তোমাকে নিয়ে। আমাদের সবসময় বলতো আমার কিছু হলে আমার মেয়েটার খেয়াল রেখো। এজন্য আমার সবসময় চিন্তা হয় তার আদরের রাজকন্যাকে আমি রানী করে রাখতে পারছি তো। একটু থেমে পুনরায় বললেন, শুনো তোর পাখি, তোমার যদি কখনো মনে হয় আমার দ্বারা বা যে কারো দ্বারা তোমার কোনো দিক দিয়ে অযত্ন হচ্ছে তাহলে বিনা সংকোচে আমাকে জানাবে, ঠিক আছে? মনের ভেতর কিছু রাখবে না। উনার কথাকে সম্পূর্ণ করতে না দিয়েই তার ঠোঁটে আঙ্গুল রেখে থামিয়ে দিলাম। উনার কথাগুলো আর নিতে পাচ্ছিলাম না। এই মানুষটা কি আদৌ বুঝছেন উনি কি বলছেন? তার চেয়ে বেশি সুখী কি আমাকে কেউ রাখতে পারত কখনো? অনুভূতি মিশ্রিত গলায় বললাম, থামবেন আপনি? কি সব বলছেন? কারো সাধ্য আছে আপনি থাকতে আমাকে কোনরূপ অবহেলা করার? আমি কি জানি না সেটা? বিস্মিত নয়নে আমার পানে চেয়ে কিছুক্ষণ পর হালকা হাসলেন পূর্ণ। তার ঠোঁটের উপর রাখা আমার হাতে চুমো খেতেই চমকে উঠে হাত সরিয়ে নিলাম। আর চোখে সেদিকে তাকাতেই উনি বলছেন, যাক, আমার বউ আমার সাথে সুখী। এই চিন্তা তো দূর হল। এখন শুধু একটাই চিন্তা আমার। অবশ্য সেটা তোমাকে নিয়ে নয়, নিজেকে নিয়ে। এখন আবার কিসের চিন্তা আপনার? ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম। বিনিময়ে উনি ঘোর লাগা নজরে চেয়ে নিচু কণ্ঠে বললেন, তোমার সামনে অনুভূতি ব্যক্ত করে এখন নিজেকে সামলে রাখা দুষ্কর হয়ে যাচ্ছে তুরফা। আমি আর পারছি না নিজেকে সামলাতে। তোমার থেকে দূরে থাকা জাস্ট ইম্পসিবল মনে হচ্ছে। আপনি। আমি বেসামাল হয়ে পড়ছি, দমবন্ধ হয়ে যাচ্ছে। এই বৃষ্টিময় রাতে প্রকৃতির শীতলতায় নিজেকে আর কন্ট্রোল করা যাচ্ছে না। তুমি কি আজ রাতে আমার উষ্ণতাকে সঙ্গ দিবে? যদি তোমার আপত্তি না থাকে আমরা। তার চোখজোড়া বন্ধ, কণ্ঠস্বর ব্যাকুল। জোরে জোরে শ্বাস নিয়ে নিজের অনুভূতিগুলোকে থামানোর চেষ্টা করছেন হয়তোবা। তার ভেতরের অস্থিরতা হালকা লালচে হওয়া চেহারায় স্পষ্ট টের পাওয়া যাচ্ছে। সেভাবেই এক হাত বাড়িয়ে রেখেছেন আমার দিকে, যেন সম্মতির অপেক্ষা করছেন। একরাশ লজ্জা, অস্বস্তি, দ্বিধাকে পিছু ফেলে জোরে শ্বাস নিলাম। কম্পনরত হাতে তার এগিয়ে রাখা হাতে হাত দিতেই প্রসন্ন হাসি ফুটে উঠল এতক্ষণের ম্লান হওয়া চেহারায়। আর কিছু বুঝে উঠার আগেই ওষ্ঠদ্বয় মিলিত হল, শ্বাসপ্রশ্বাস বিচলিত হল। বৃষ্টির বেগ বাড়ছে বাহিরে, সেই সাথে বইছে মাতাল হাওয়া। শীতল অন্ধকার কক্ষের অভ্যন্তরে একে অপরের মাঝে উষ্ণতার খোঁজে নেমেছে দুটো হৃদয়ে। আধার রাত্রির কোনো এক শেষ প্রহরে ঘুমন্ত কক্ষে গুঞ্জিত হল শান্তপূর্ণর তৃপ্ত কণ্ঠস্বর। তুমি আমার বহু বছরের নিঃস্বার্থ প্রতীক্ষার প্রাপ্তি। তোমার আমার প্রণয়ের বরাবরই সাক্ষী ছিল বৃষ্টি। আজকে তো বৃষ্টিকে আসতেই হতো, নয়তো এর ব্যতিক্রম কিভাবে হতো? তাই এই বৃষ্টিকে সাক্ষী রেখেই আমি আবারও বলছি, তোমাকে ছাড়া এ পূর্ণ পুরোপুরি অসম্পূর্ণ, তুর পাখি। তোমায় প্রচণ্ড ভালোবাসি। সকালের মিষ্টি রোদ গায়ে মেখে নতুন দিনের সূচনা হল।
বৃষ্টির রেশ কাটিয়ে প্রভাতকিরণের আলোয় জেগে উঠেছে প্রকৃতি, জানালার পর্দা ভেদ করে যে আলোয় জেগে উঠলাম আমিও। আড়মোড়া ভেঙে উঠে বসতেও বাদ সাধল, নিজের বলিষ্ঠ হাতজোড়ার বন্ধনীতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছেন পূর্ণ। উনার হাত সরানোর চেষ্টা করতেও সহজে ছাড়াতে ব্যর্থ হলাম, যেন এই গভীর ঘুমের মাঝেও আমায় নিজের থেকে দূরে যেতে দিতে উনি নারাজ। শ্বাস নিয়ে আলতো হাতে তার কপালের উপর পড়ে থাকা এলোমেলো চুলে হাত বুলিয়ে দিতেই ঘুমের ঘোরেই উনার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির ভাঁজ পড়ল। একই সাথে হালকা হল হাতের বন্ধন। এই সুযোগেই বেড থেকে উঠে গিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। গোসল সেরে রেডি হয়ে নিচে চলে এলাম। সকাল প্রায় 7:45 বাজে। বড়াম্মু রেস্ট নেওয়ায় এখনো উঠেননি, নয়তো প্রতিদিন এতক্ষণে উঠে যান। রান্নাঘরে কাউকে না পেয়ে নিজেই সবার জন্য রান্না করব ঠিক করলাম। বাসার হেল্পিং হ্যান্ডের সাহায্যে নিজ হাতে সকালের নাস্তা বানানোর মাঝপথে রাইসা এলো রান্নাঘরে। আমায় দেখে স্মিত হেসে বলল, কখন উঠেছিস তুই? রান্নাও তো করে ফেলেছিস দেখছি। হ্যাঁ, সকালে ঘুম ভাঙল তো তাই ভাবলাম করে ফেলি। বড়াম্মু কি উঠেছে রে? হ্যাঁ, উঠেছে। আসছেই হয়তো এদিকে। মার গলা শুনলাম একটু আগেই। জায়গা দে, তোকে হেল্প করি। কথা বলতে বলতে রাইসাও আমার সাথে যোগ দিল। দুজনে মিলে সব কাজ সেরে টেবিলে খাবার রাখার ভেতরেই বড়াম্মু এলেন, আমাদের দুজনকে মিলেমিশে কাজ করতে দেখে খুশি হলেন। সব কাজ শেষ করে পূর্ণকে ডাকার উদ্দেশ্যে রুমে প্রবেশ করলাম। জনাব এখনো কাঁথা মুড়ি দিয়ে উদম হয়ে ঘুমোচ্ছেন। বেলা যে হয়ে গেছে সেদিকে হুঁশ নেই। অথচ অফিসের জন্য দেরি হলে আমাকে বকবেন। উনাকে বার কয়েক ডাকার পরেও কোনো সাড়া না পাওয়ায় বাহু ধরে আলতো ঝাঁকাতেই মেলে ফেললেন চোখ। এক নজর আমায় দেখে মুচকি হেসে ঘুমের মাঝেই টেনে নিলেন নিজের দিকে। বেসামাল আমি হুট করে টাল সামলাতে না পেরে ঝুঁকে পড়ে গেলাম তার উপর। মাথা খানিকটা তুলতেই এলোমেলো লম্বা কেশগুচ্ছ নিজ হতেই ছড়িয়ে ছিটিয়ে পড়ল তার মুখের দুপাশে। সেই চুলে মুখ গুজে শ্বাস নিয়ে পূর্ণ বললেন, আজকের সকাল যে এত সুন্দর হবে তা তো আগে জানা ছিল না। আপনার দেরি হয়ে যাবে কিন্তু। উঠুন। একদিন দেরি হলে কিছু হবে না। তোমাকে রেখে অফিস যেতে মন চাচ্ছে না। তো কি আমাকে নিয়ে অফিস যেতে চাইছেন? তুমি যাবে? চলো না। একবার কাজ করব, তারপর রোমাঞ্চ করব, তারপর। ছি, আপনি চুপ করবেন? দিন দিন কেমন লাগাম ছাড়া কথাবার্তা বলা শুরু করছেন। এখনই উঠে ওয়াশরুমে যান। কথাটা বলে চোখ পাকিয়ে তাকাতেই উনি মৃদু হেসে থেমে গেলেন। তবুও আরও কিছুক্ষণ নিজের সাথে শক্ত করে ধরে রেখে কয়েকটা চুমো খেয়ে ছেড়ে দিলেন। অতঃপর এতক্ষণের দুষ্টু মুখটা সর্বদার ন্যায় গম্ভীর করে আমায় ছেড়ে বললেন, উফফ তুরফা, ছাড়ো তো। লেট হয়ে যাচ্ছে আমার অফিসে। তুমি খুব দুষ্টু হয়ে গেছ, ছাড়তেই চাও না আমায় দেখি। বলেই কাপড় আর তোয়ালা নিয়ে গটগট করে ঢুকে গেলেন বাথরুমে। ভাবখানা এমন যেন এতক্ষণ আমি তাকে ধরেছিলাম। যত কিছুই হয়ে যাক, এই লোকটার স্বভাবের পরিবর্তন হবে না। হতাশ দৃষ্টিতে উনার যাওয়ার দিক চেয়ে ভাবলাম। খাওয়ার টেবিলে বসে আছে সবাই। বড়াম্মু অনেক গর্বের সাথে সবার উদ্দেশ্যে বললেন, আমার আর চিন্তা নেই গো। আমার মতোই সংসার গুছিয়ে রাখতে পারবে এমন দুটো বউ পেয়েছি মাশাল্লাহ। দুজন মিলেমিশে কি সুন্দর আজকের সব রান্না করেছে, টেবিল সাজিয়েছে দেখো। ওদের দেখেই খুশিতে মনটা ভরে উঠছে। উনার কথায় সবাই সায় দিল, আমাদের প্রশংসা করল। বিনিময়ে আমি ও রাইসা একে অপরের সাথে হাসি বিনিময় করলাম।
খাওয়া দাওয়া শেষ করে রুমে যাওয়ার পর অফিসের উদ্দেশ্যে রেডি হয়ে পূর্ণ রুম ছাড়ছিলেন। আমিও চুপচাপ পড়ার টেবিলে বসে নোটস উল্টিয়ে পাল্টিয়ে দেখছিলাম। এমন সময় হঠাৎ পূর্ণ এসে আমার পাশে দাঁড়ালেন। উনাকে দেখে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। কিছু বলবেন? উনি কিছু না বলেই শুধু এক কদম এগিয়ে এসে নিজ হাতে তুলে নিলেন আমার হাত দুটো। ভ্রু কুঁচকে উনার দিক চেয়ে রইলাম। উনি সেদিকে পাত্তা না দিয়ে অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, আজকের রান্নাগুলো তুমি করেছিলে না? আমি চোখ তুলে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। খানিকক্ষণ বাদে মাথা নাড়তেই উনি মুচকি হেসে আলতো করে চুমু খেলেন হাতের উল্টো পিঠে। বেশ নরম সুরে বললেন, খুব ভালো হয়েছে। তোমাকে দেখলে যেমন আমার অন্তর প্রশান্ত হয়, তেমনি তোমার হাতের রান্না খেলে আমার উদর পরিতৃপ্ত হয়। বিয়ের পরের দিন বলেছিলাম না এই প্রশংসাটা অন্য কোনো দিনের জন্য তোলা থাক। আজ তোমার সেই অভিযোগ ভেঙে দিলাম। তুরফা রানীর আর কোনো অভিযোগ নেই তো? থাকলে বলে ফেলো, সেগুলোও ঘুচিয়ে দেব। বিস্ময়, আবেগে বুঁদ হয়ে গেলাম কিছুক্ষণের জন্য। এতটা যত্নের সাথে কারো এতদিন আগের অভিযোগ মনে রেখে তার মান ভাঙার দায়িত্ব নেওয়া যায়? উনাকে না দেখলে হয়তো জানতামও না। আমার বিস্ময়ের মাঝেই কপালে ভালোবাসার পরশ বুলিয়ে দিয়ে অফিসে চলে গেলেন সেই দায়িত্ববান পুরুষ। তার যে অনেক কাজ বাকি। জীবনের সব দিকেই যেন সমানভাবে ব্যালেন্স করে চলেন তিনি। দেখতে দেখতে কেটে গেল কয়েকটা দিন। আজ রাইসা ওর বাসায় চলে যাচ্ছে। কাল হলুদ, পরশুদিন বিয়ের অনুষ্ঠান। আন্টি ফোন দিয়ে বারবার বলছিলেন তার বাসায় যাওয়ার কথা, কিন্তু পূর্ণর অত্যাচারে ত্যক্তবিরক্ত হয়ে কেউই আর এ বিষয়ে আমায় জোর করেনি। যথারীতি হলুদের দিন এসে গেল। কিন্তু আমার মন ছটফট করছে আন্টির বাসায় যাওয়ার জন্য। রাইসার হলুদে মজা করার প্ল্যান করেছিলাম কত, সেগুলো এভাবে নষ্ট হতে পারে না। তাই ঠিক করলাম যেভাবেই হোক পূর্ণকে মানাতে হবে। মনে মনে ফোন দিয়ে আটলাম যথারীতি। রাত হতেই সর্বদার ন্যায় বাসায় এলেন উনি। হাত মুখ ধুয়ে আসতেই আমায় বিছানায় বসে মুখ কালো করে থাকতে দেখে অবাক হয়ে গেলেন যেন। কাছে এসে বসে চিন্তিত গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? মুখটা এমন ভার করে রেখেছ কেন? উনার কথায় ইতোমধ্যে কালো করে রাখা মুখটায় আরেকটু আধার নামিয়ে থমথমে গলায় উত্তর দিলাম, কিছু না। কিছু তো অবশ্যই হয়েছে। সকাল অবধি তো ঠিক ছিলে, আমিও তো কিছু করিনি। তাহলে এমন উদাস মুখে বসে থাকার কারণ কি? কেউ কিছু বলেছে? আমাকে বলো না, তুর পাখি। কি হয়েছে? আপনি কিছু করেননি তাই না? সব তো আপনিই করেছেন। আমাকে যেতে দিচ্ছেন না কেন আন্টির বাসায়? আমার কি ইচ্ছে হয় না রাইসার সাথে থেকে ওর হলুদ সেলিব্রেট করতে? রাগী গলায় মুখ ফুলিয়ে বললাম। উনি কিছুক্ষণ ভ্রু কুঁচকে মনোযোগ দিয়ে আমার কথা শুনলেন। একটু পর চোয়াল শক্ত করে তার কাঠোকাঠ জবাব, ওহ, এই জন্য মুখের এই অবস্থা বানিয়ে রেখেছ? আর আমি কত কিছু ভাবছিলাম। তুমি রাইসার হলুদে অংশ নিতে চাও, তাই তো? ঠিক আছে, আমি তো মানা করছি না। আমি তোমাকে নিয়ে যাব, তুমি রাইসাকে হলুদ লাগিয়ে খেয়ে আবার আমার সাথে চলে আসবে। সিম্পল। এই সামান্য ব্যাপারে এত আপসেট হওয়ার কি আছে? উনার কথায় বিরক্তিতে নাকমুখ বন্ধ হয়ে এলো। লোকটা কি সোজা কথা বুঝে না নাকি বুঝেও বুঝতে চাইছে না? দাঁতে দাঁত চিবিয়ে বললাম, শুনুন, এভাবে হলুদে যাওয়ার চেয়ে না যাওয়াই ভালো। আপনার এত কষ্ট করে আমায় নিয়ে যেতে হবে না। আমি যাবই না। রাগ করছো কেন? এমন করে না, শোনা। উনি কাছে আসার চেষ্টা করতেই সরে গিয়ে বললাম, আপনার এসব আদিক্ষেতা আপনার কাছেই রাখুন তো।
একদম কাছে আসবেন না। মেজাজ নষ্ট করে দিয়ে এখন ভালোবাসা দেখানো হচ্ছে। আমার সাথে কথায় না পেরে অবশেষে হার মানলেন পূর্ণ। কিছুক্ষণ চুপ থেকে রাগী কণ্ঠে বলে উঠলেন, ঠিক আছে, তুমি যে থাকতে চাইছ তাই তো? তবে তাই হবে। ওখানেই থাকো। আমি তোমার কে? আমার সাথে থাকতে চাইবেই বা কেন তুমি? উনার তাচ্ছিল্যপূর্ণ কথা শুনে হাসি পেল আমার। কেমন বাচ্চাদের মতো কথা বলছেন। মুচকি হেসে উনার গলা জড়িয়ে ধরে বললাম, বেশি দিন তো থাকছি না। কাল প্রান্ত ভাইয়ার হলুদ শেষে ওখানে যাব, রাত থেকে পরের দিন বিয়ে খেয়ে সবার সাথে আবার চলে আসব। তোমাকে ছাড়া যে একদিন থাকতেও আমার ভালো লাগে না। তুমি তাও না বুঝলে আমি কিছু বলবো না। যতদিন ইচ্ছা থাকো, যা করার করো। তার কণ্ঠে অভিমান, হাস্যোজ্জ্বল চেহারায় উদাসীনতা বিরাজমান। কি করব ভাবতে না ভাবতেই বলে ফেললাম, আই লাভ ইউ। হু? কি? উনার চোখে বিস্ময়, কিছুক্ষণ আগের রাগ যেন নিমিষেই হাওয়া হয়ে গেল। এদিকে আমি কথাটি বলে সাথে সাথেই লজ্জায় তার বুকে মুখ লুকিয়ে ফেললাম। খানিকক্ষণ বাদে খোলা চুলে মুখ গুজে তার রাশভারী গলার আওয়াজে সরগরম হল কক্ষ। এভাবে আমার ফুটবল জায়গায় আঘাত না করলেও পারতে, তুর পাখি। আর যে চেয়েও রাগ দেখাতে পারছি না তোমার উপর। আই লাভ ইউ টু। চলবে।